আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল অধ্যায়টির অনুশীলনীর সবগুলো সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমরা 94 থেকে 97 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্নগুলো আছে, প্রথমে সাধারণ প্রশ্ন, এরপর পরের পৃষ্ঠায় আছে গাণিতিক প্রশ্ন, এরপরে আছে বহু নির্বাচনী এবং শেষে আছে এখানে সৃজনশীল 2টা প্রশ্ন। এই সবগুলো প্রশ্নের স্টেপ বাই স্টেপ উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা সাধারণ প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। প্রথম প্রশ্নটা হলো, চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে তুমি কেন সামনের দিকে আছাড় খেয়ে পড়ো? এর অ্যান্সারে আমরা লিখব, কারণ চলন্ত ট্রেনের সাথে আমার শরীরও গতিশীল থাকে। যখন আমি নামতে চেষ্টা করি আমার পা মাটিতে স্থির হয়ে গেলেও শরীরের উপরের অংশ গতিজড়তার কারণে সামনের দিকে চলতে থাকে, ফলে আমি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ি। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো, চিত্র 3.21-এ দেখানো সুতায় হ্যাচকা টান দিলে এ সুতাটি ছিঁড়বে, ধীরে ধীরে টান দিলে বি সুতাটি ছিঁড়বে কেন? বইয়ের মধ্যে পরের পৃষ্ঠার মধ্যে দেখো একটা চিত্র দেওয়া আছে, এই যে 3.21। এখানে বলছে যদি হ্যাচকা টান মারো তাহলে এই এর সুতাটি ছিঁড়ে যাবে, আর যদি আস্তে 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 টান মারো তাহলে বি এর এই সুতাটি ছিঁড়বে। এটা কেন হবে? চলো এটার অ্যান্সারটাও আমরা দেখে নিই। হ্যাচকা টান দিলে ভরটির জড়তার কারণে হঠাৎ করে নিচের সুতা এর উপর বেশি টান পড়ে এবং সেটি ছিঁড়ে যায়। ধীরে ধীরে টান দিলে টানটি উভয় সুতার উপর বণ্টিত হয় এবং উপরের সুতা বি ভরের ওজন সহ অতিরিক্ত টান সহ্য করতে না পেরে ছিঁড়ে যায়। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা হলো, বেশি ভরের বস্তুর ওজন বেশি বা বল বেশি, তাই উপর থেকে ছেড়ে দিলে তার ত্বরণ বেশি হবে। কথাটি কি সত্যি? এর অ্যান্সার আমরা লিখব না, কথাটি সত্যি নয়। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। বায়ুর বাধা অর্থাৎ রেজিস্ট্যান্স উপেক্ষা করলে ভিন্ন ভরের বস্তু একই সময়ে মাটিতে পড়বে। অর্থাৎ তুমি যদি একটা ইট এবং একটা তুলা বা একটু তুলা যদি উপর থেকে ছেড়ে দাও, যদি ওইখানে বায়ুর বাধাটা না থাকে তাহলে ইট এবং তুলা একই সময়ে মাটিতে পড়তো। এরপর 4 নাম্বারটা হলো, তুমি একটি লিফটের ভেতর ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে আছো, লিফটের কেবল ছিঁড়ে গেল, তোমার ওজন কত দেখাবে? এর উত্তর হবে আমার ওজন 0 দেখাবে, কারণ লিফট মুক্তভাবে পড়লে আমিও লিফটের সাথে একই ত্বরণে পড়ব এবং ওজন মাপার যন্ত্র আমার উপর কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে না। একে আপাত ভরহীনতা বা ভারহীনতা বলে। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, পুরোপুরি ঘর্ষণহীন একটা পৃষ্ঠে একটা পাথরকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিজের দিকে আনার চেষ্টা করলে কি হবে? এর অ্যান্সার হবে, যদি পৃষ্ঠটি পুরোপুরি ঘর্ষণহীন হয় তবে পাথরটি সামান্য বল প্রয়োগ করলেই আমার দিকে গতিশীল হবে এবং চলতে থাকবে। একবার গতি শুরু হলে কোনো বাধা না থাকায় এটি একই গতিতে চলতে থাকবে। এরপর 6 নম্বর কোয়েশ্চেন, জড়তা কাকে বলে? জড়তা কয় প্রকার? এর অ্যান্সার হবে, জড়তা হলো বস্তুর তার স্থিতিশীল বা গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতা। প্রবণতাকে ইংরেজিতে বলে টেন্ডেন্সি। এরপর জড়তা হলো 2 প্রকার, স্থিতি জড়তা অর্থাৎ স্থির থাকার যে প্রবণতা এবং গতি জড়তা অর্থাৎ গতিশীল থাকার যে প্রবণতা। এরপর 7 নম্বর কোয়েশ্চেন, বল কাকে বলে? এর অ্যান্সার হবে, বল হলো সেই বাহ্যিক কারণ যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় অথবা কোনো গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে বা করতে চায়। এরপর 8 নম্বর, কোনো স্থির বস্তুর জড়তা কি দ্বারা পরিমাপ করা যায় বা হয়? এর উত্তর হবে, কোনো স্থির বস্তুর জড়তা তার ভর দ্বারা পরিমাপ করা হয়। ভর যত বেশি জড়তাও তত বেশি। এরপর 9 নম্বর কোয়েশ্চেন, সাম্যবল ও অসাম্যবল বলতে কি বোঝো? এর অ্যান্সার হবে, সাম্যবল যখন কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করে এবং তাদের লব্ধি শূন্য হয় তখন সেই বলগুলোকে সাম্যবল বলে। এর ফলে বস্তু স্থির থাকে এবং গতিশীল থাকলে একই গতিতে চলতে থাকে। আর অসাম্য বল হলো যখন কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করে এবং তাদের লব্ধি শূন্য না হয় তখন সেই বলগুলোকে অসাম্য বল বলে। এর ফলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ ত্বরণ বা মন্দন সৃষ্টি হয়। 10 নম্বর কোয়েশ্চেন, কোনো বস্তুর ভরবেগ কাকে বলে? অ্যান্সার, কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগ একটি ভেক্টর রাশি। 11 নম্বর কোয়েশ্চেন, দেখাও যে
বল সমান হলো ভর গুণ ত্বরণ। এর অ্যান্সার আমরা লিখব, ধরি m ভর বিশিষ্ট একটি বস্তু u আদিবেগে চলছে। এখন f যদি ধ্রুব বল হয় আর এই বলটা যদি বস্তুর উপর t সময় ধরে ব্যাগের অভিমুখে ক্রিয়া করে, তাহলে ধরি আবার বল প্রয়োগের ফলে বস্তুর ব্যাগ u হতে পরিবর্তিত হয়ে b হলো। তাহলে বস্তুর আদি ভরবেগটা কত হবে? mu, আর বস্তুটির শেষ ভরবেগটা হবে mv, এবং টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তনটা তাহলে হবে এই যে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বিয়োগ করলে যা হবে তা, অর্থাৎ mv মাইনাস mu। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা কত হবে? যেহেতু টি সময়ে হয়েছে এই পরিবর্তন, তাহলে টি দিয়ে যদি এটাকে আমরা এখন ভাগ করি, তাহলে যেটা আসবে সেটাই হবে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা mv মাইনাস mu কে টি দিয়ে ভাগ করলাম, অর্থাৎ সময় দিয়ে ভাগ করলাম। এইবার এখানে দেখো দুই জায়গায় m আছে, তাই আমরা একটা m কমন নিব, তাহলে হবে এখানে থাকবে b, এখানে থাকবে u, তাহলে m অফ v মাইনাস ইউ হবে, আর ভাগ টি এর ভাগ টি দিয়ে দিব। এবার দেখো v মাইনাস ইউ বাই টি এর সূত্র আমরা জানি হলো a, অর্থাৎ ত্বরণ। তাইলে এইটুকুর জায়গায় আমরা কিন্তু এই যে a বসাই দিলাম, তাহলে কি হলো? এই যে m a হলো। এবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ এই যে ভরবেগ যেটা থাকবে ma, এটা হলো বল যেটা প্রয়োগ করা হয়েছে ওইটার সমানুপাতিক, এটা হলো সমানুপাতিক চিহ্ন। তাহলে আমরা লিখতে পারি ma সমানুপাতিক হলো f, অর্থাৎ যেই বলটা প্রয়োগ করা হয়েছে সেইটা। এবার আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দেই, তাহলে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী সমান দিলে ওই পাশে একটা কে লিখতে হয়। কে মানে হলো একটা ধ্রুবক, তাহলে ওই পাশে একটা আমরা কে লিখে দিলাম এফ এর সাথে, তাহলে এটা সমান এটা হলো। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, বলের একক নির্ধারণের জন্য নিউটন কে সমান 1 ধরেন, অর্থাৎ নিউটন নিজেই এই যে কে এর জন্য 1 তিনি এটা ধরে নেন। তাহলে আমরা এই কে এর জায়গায় 1 বসাই দিলাম, তাহলে কত হলো 1f। এখন এফ আর 1 গুণ করলে তো শুধু এফই হয়, তাহলে আমরা লিখতে পারি এফ সমান এম এ। এফ মানে হলো বল, এম মানে ভর, এ মানে হলো ত্বরণ। তাহলে বল সমান ভর গুণ ত্বরণ, এটা আমরা এই যে প্রমাণ করে দিলাম। এটাই আমাদেরকে প্রমাণ করতে এখানে বলছিল প্রশ্নের মধ্যে। এই যে এরপর 12 নম্বর কোয়েশ্চেনটা হলো ভরবেগের সংরক্ষণ নীতি বলতে কি বোঝো? এর অ্যান্সার হবে, ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে যদি কোনো সিস্টেমের উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে, তবে ওই সিস্টেমের মোট ভরবেগ ধ্রুব থাকে, অর্থাৎ সংঘর্ষের আগে এবং পরে সিস্টেমের মোট ভরবেগ একই থাকে। এরপর ঘর্ষণ কাকে বলে? বিভিন্ন প্রকার ঘর্ষণের নাম লিখো। উত্তর, ঘর্ষণ হলো দুটি বস্তুর সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে বাধা দানকারী বল। আর বিভিন্ন প্রকার ঘর্ষণ বল হলো স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, পিচ্ছিল ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। এরপর 14 নম্বর কোয়েশ্চেন, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রবের সপক্ষে যুক্তি দাও। এর উত্তরে আমরা লিখব, ঘর্ষণ প্রয়োজনীয় কারণ এটি আমাদের হাঁটতে, গাড়ি চালাতে, কোনো জিনিস ধরে রাখতে সাহায্য করে। যদি ঘর্ষণ না থাকতো আমরা পিছলে যেতাম এবং কোনো কাজ করতে পারতাম না। এই কারণে এই ঘর্ষণ জিনিসটা যদিও একটা আমাদের জন্য ভালো না, কারণ এর কারণে আমাদের যত শক্তির খরচ হচ্ছে, কিন্তু এই ঘর্ষণটা আবার আমাদের জন্য একটা উপকারের জিনিসও, কারণ ঘর্ষণ না থাকলে আমরা মাটিতে কোনো জায়গায় হাঁটতে পারতাম না এবং আমাদের গাড়িগুলো চালাতে পারতাম না। যেহেতু ঘর্ষণ থাকতো না, তাহলে রাস্তার মধ্যে কিন্তু পিছলে যেত গাড়ির চাকা। তাই ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 95 এবং 96 পৃষ্ঠার গাণিতিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখো গাণিতিক প্রশ্ন দেওয়া আছে 5টা এই পৃষ্ঠায় এবং 96 পৃষ্ঠার মধ্যে মিলিয়ে। এরপর এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে 5টা। এই সবগুলোর উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথম কোয়েশ্চেনটা হলো, চিত্র 3.22-এ দেখানো 1 কেজি ভরের একটি ব্যাগ সময় লেখচিত্র বা গ্রাফ দেখানো হয়েছে। বল সময় লেখচিত্রটি আঁকো। এটা হলো ব্যাগ সময় লেখচিত্র, আমরা এখান থেকে বল সময় লেখচিত্রটি আঁকতে হবে। তাহলে চলো এটার উত্তরটা আমরা দেখি। প্রথমে আমরা লিখব, প্রথম 1 সেকেন্ডের জন্য ত্বরণের জন্য আমরা জানি ব্যাগ বৃদ্ধি থেকে সময় দিয়ে ভাগ করতে হবে। ব্যাগ বৃদ্ধিটা কত এখানে দেখো তো, এই যে
শেষ বেগটা প্রথম 1 সেকেন্ডে এই যে 0 থেকে 1 পর্যন্ত যেটা সেটা হলো 25 এ গিয়া উঠছে। তাহলে আমরা এখানে 25 থেকে বিয়োগ করব হলো 15, কারণ এই যে এইখানে যেইটা ছিল ব্যাগটা সেটা হলো 15, এই যে 10 এর পর 15, 15 এর পর 20, তারপর 25। তাহলে এই 25 থেকে আমরা 15 এখন বিয়োগ দিলাম। এরপর যেহেতু প্রথম 1 সেকেন্ডে তাই 1 দিয়ে ভাগ করব, তাহলে হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর দেখো প্রথম 1 সেকেন্ডের জন্য বল সমান হবে ভর গুণ ত্বরণ। এটা হলো বলের সূত্র, আমরা জানি F সমান ma, m মানে ভর আর a মানে হলো ত্বরণ। তাহলে এই যে ভরের মান আমরা পেলাম হলো এখানে 1 কেজি, যেহেতু আমাদেরকে এখানে বলেই দিছে প্রশ্নে 1 কেজি, এবং ত্বরণের মান আমরা পেলাম এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হলো 10 একে 10 নিউটন। এরপর 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের অংশে ব্যাগের পরিবর্তন হয় না বলে ত্বরণ ও বল উভয়ই শূন্য থাকে। তাহলে দেখো এখানে এই যে 25 হয়েছে, এখানে 25 হওয়ার পর কিন্তু 2 সেকেন্ড পর্যন্ত এই 25ই ছিল, তাই এখানে ত্বরণ বা বল কোনোটাই হয়নি। এরপর দেখো 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের জন্য ত্বরণ। এবার দেখো 2 সেকেন্ড এখান থেকে কিন্তু আবার পরিবর্তন হওয়া শুরু হয়েছে 2 থেকে 4 পর্যন্ত। তো এখানে যেই ত্বরণটা সেটা হবে 5 মিটার পার সেকেন্ড বিয়োগ 25 মিটার পার সেকেন্ড। এই যে দেখো শেষ বেগ বিয়োগ আদি বেগ, এখানে শেষ বেগটা কত দেখো 5। 5 কিভাবে হলো, এই যে এখানে 10 এর আগে কিন্তু 5 ছিল। এরপর এটার আদি বেগটা তাহলে কত, যেহেতু 25 থেকে আসছে তাহলে এটা হলো 25। তাহলে আমরা এখানে কত লিখব, 5 বিয়োগ 25। তাহলে 5 থেকে যদি 25 চলে যায় তাহলে হবে হলো 20, মাইনাসের 20 হবে, কারণ 5 থেকে যেহেতু বেশি 25 বেশি তাই মাইনাসের 20। এরপর 4 সেকেন্ড থেকে 2 সেকেন্ড গেলে হয় 2 সেকেন্ড, তাইলে লিখলাম 2 সেকেন্ড। এবার 2 দিয়ে 20কে ভাগ করলে হবে -10, যেহেতু মাইনাস আছে। এরপর 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের জন্য বলটা তাহলে কত হবে, তো বল সমান আমরা জানি ma মানে ভর গুণ ত্বরণ। m এর মান তো আমরা জানি, ভরের মান 1 কেজি দেয়া আছে, ত্বরণের মান আবার হলো -10, তাই আমরা এই দুইটা আবার গুণ করলে এখানে পাবো -10 নিউটন। এরপর 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের অংশে ব্যাগের পরিবর্তন হয় না বলে ত্বরণ ও বল উভয়ই শূন্য থাকে। এইখানে দেখো 4 থেকে 5 পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয়নি ব্যাগের। এরপর আবার 5 থেকে কিন্তু 7 পর্যন্ত পরিবর্তন হয়েছে, তাই এবার এখানে বের করব 5 থেকে 7 সেকেন্ডের ত্বরণটা আবার 25 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড বিয়োগ হবে, কারণ হলো শেষ ব্যাগটা এখানে কিন্তু 25, এই যে দেখো 20 এর পর 25, আর আদি ব্যাগটা এখানে কিন্তু ছিল 5, এই কারণে আবার 25 থেকে 5 বিয়োগ হবে, তাহলে হবে 20, আর 7 থেকে এখানে দেখো 5 বিয়োগ দিলে হবে 2, তাহলে আবার হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এবং এইখানে যেই বলটা হবে সেটা হবে ভর গুণ ত্বরণ, অর্থাৎ 1 গুণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হবে 10 নিউটন। আবার শেষ 1 সেকেন্ডে ব্যাগের পরিবর্তন হয় না বলে ত্বরণ ও বলের মান শূন্য। নিচে বল সময় লেখচিত্রটি আঁকা হলো। তুমি দেখো একটু খেয়াল করলেই দেখতে পাবে যে 7 থেকে 8-এ কিন্তু কোনো পরিবর্তন হয়নি ব্যাগের, তাই এখানে বল বা ত্বরণ কোনোটাই নেই। যেহেতু ত্বরণ নেই তাই বলও নেই। এরপর এখানে আমরা বল সময় লেখচিত্রটি আঁকবো। এই গ্রাফটা চলো আমরা সহজে একটু বুঝিয়ে দেই। এখান থেকে শুরু হবে, প্রথম 1 সেকেন্ডে কিন্তু 10 নিউটন ছিল, তাই এখান থেকে শুরু হবে 1 সেকেন্ডের মধ্যে এই যে 10 নিউটন পর্যন্ত, এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত রাখবে। এরপর 1 থেকে 2 সেকেন্ডে ছিল কিন্তু 0, তাই এখানে এই যে 1 থেকে 2 পর্যন্ত 0। এরপর 2 থেকে 4 পর্যন্ত কিন্তু 10 নিউটন ছিল, এটা ছিল -10, তাই মাইনাস যেহেতু তাই নিচের দিকে আসবে, এই যে মাইনাসের দিকে আসবে এবং এখান থেকে এই পর্যন্ত হবে। এরপর আবার এইখান থেকে 4 থেকে 5 পর্যন্ত কিন্তু ছিল 0 নিউটন, তাই 4 থেকে 5-এ 0-তে থাকবে। এরপর আবার 5 থেকে 7 পর্যন্ত ছিল 10 নিউটনে, তাই এই যে 5 থেকে 7 পর্যন্ত 10 নিউটনে নিয়ে এই বরাবর একটা দাঁড়িয়ে দিবে। এরপর এইখান থেকে আবার 7 থেকে 8 পর্যন্ত ছিল 0-তে, তাই এইখান থেকে এই পর্যন্ত 0-তে রাখবে। এরপর দেখো পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো দ্বিতীয় প্রশ্ন, স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরের একটা বস্তুর উপর 10 নিউটন বল 2 সেকেন্ড কাজ করেছে, তার 5 সেকেন্ড পরে 20 নিউটন একটি বল 3 সেকেন্ড কাজ করেছে, বস্তুটি
কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। আমরা এটাকে স্টেপ বাই স্টেপ ভাগ করে নেব। প্রথম 2 সেকেন্ডে ক্রিয়াশীল যেই ত্বরণ সেটা হলো 10/5। আমরা জানি ত্বরণকে বল বাই ভর দিয়ে ভাগ করা যায়, কারণ হলো F সমান হলো m এ, তাইলে A সমান হবে F/m। তাহলে এই যে 10 হলো বলের মান যেটা, এদের 10 নিউটন এটা, এবং এটা হলো ভরের মান 5 কেজি, এই যে 5, এটা দিয়ে 10কে ভাগ দিলে ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম 2 সেকেন্ড পরে ব্যাকটা হবে হলো v সমান ইউ প্লাস এটি। আমরা জানি সূত্র v সমান ইউ প্লাস এটি, তোমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে দেখে এসেছ। তো এটা অনুযায়ী আমরা এখানে লিখব v সমান ইউ প্লাস এটি, এবং ইউ এর মান যেহেতু 0 কারণ স্থির অবস্থান থেকে, তাই ইউ বাদ দিয়ে শুধু এটি এর মান বসাবো, এর মান 2, টি এর মানও এখানে 2 যেহেতু 2 সেকেন্ডে, তাহলে 2 2 হবে 4 মিটার পার সেকেন্ড। এরপর প্রথম 2 সেকেন্ডে তাহলে অতিক্রান্ত যেই দূরত্বটা সেই দূরত্বটা আগে বার করব, এরপর পরবর্তী 5 সেকেন্ডে যেই দূরত্ব সেইটা বার করব। তো প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হবে হাফ এটি স্কোয়ার, কারণ আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে ইউ এর মান যেহেতু 0, তাই ইউটি আমরা লিখবো না, এটা বাদ দিয়ে দিলাম আগেই, কারণ 0ই হবে। শুধু হাফ এটি স্কোয়ার লিখে এর মান আর টি এর মান বসাইলাম, তাহলে হবে 4 মিটার। এরপর পরবর্তী 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা এরকমভাবে বের করে নিব, S2 সমান হবে VT2। তো টি এর মান তো এখানে 5 সেকেন্ড 5 বসাইলাম, আর ভি এর মান কত, এই যে 4 মিটার, এটা বসালাম 4 5 হবে 20 মিটার। এখানে 4 কেন বসাইলাম এই 5-এর সাথে, কারণ হলো এখানে আমাদেরকে কিন্তু বলছে তার মানে এই যে 2 সেকেন্ড কাজ করছে এইটারও 5 সেকেন্ড পরে 20 নিউটন একটা বল কাজ করছে 3 সেকেন্ড ধরে। তাইলে এইখানে যেই সেকেন্ডটা 5 সেকেন্ডটা যে কাজ করছে এখানে, সেটা কিন্তু আগেরটা অনুযায়ী কাজ করছে, এই কারণে আমরা এখানে সমতরণ ধরে নিয়ে করে নিব এই 5 সেকেন্ডেরটা। তাই উপরে যেই সেকেন্ডটা আমরা পাইছি, ব্যাকটা আমরা পাইছি 4 মিটার পার সেকেন্ড, ওইটা থেকে আমরা এখানে ভি এর মান বসাই দিব 4, আর টি এর মান তো 5 সেকেন্ড, এটা বসানোর পর 4 5 20 মিটার হবে। এরপর আবার শেষ 20 নিউটন বল প্রয়োগে অর্জিত ত্বরণ যেটা সেটা বার করব। শেষে কিন্তু এখানে আমাদেরকে বলছে যে 20 নিউটন বল 3 সেকেন্ড ধরে কাজ করছে। তো এখানে আমরা আবার ত্বরণটা বের করে নিই, 20কে আমরা এখানে আবার 5 কেজি দিয়ে ভাগ করব ভরের মান দিয়ে, তাহলে হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ত্বরণ। শেষ 3 সেকেন্ডে তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে, এইখানেও আগের সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এখানে কিন্তু আমরা ইউটি বসাবো না। কারণ কি, কারণ হলো এখানে আমরা ভিটি বসাবো, যেহেতু আমরা এখানে এই যে শেষ ব্যাগ ভি বার করছি, ওই ব্যাগটারে কিন্তু এখানে আমরা আদি ব্যাগ হিসাবে ধরতে হবে। তাই এখানে আমরা ভিটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখেছি। এখানে যেহেতু তৃতীয়টা, এটা তৃতীয় ক্ষেত্রে বের করতেছি দূরত্ব, এই ক্ষেত্রে আমরা টি এর মান 3 দিয়ে নিব, এর মান এখানে 2 দিয়ে নিব, যেহেতু এখানে দ্বিতীয় ত্বরণ কাজ করতেছে। এরপর এই যে মানগুলো বসাবো, ভি এর মান এখানে 4, এই যে এখান থেকে 4 যেই ব্যাগটা ছিল, এরপর 3 হলো এই টি এর মান, এরপর এর মান হলো 4, আবার টি এর মান হলো 3, এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে গুণ করলে হবে 30 মিটার। এবার বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্বটা বের করব, এই 3টে এসকে এবার যোগ করে দিব, করলে 54 মিটার হবে, এটাই হবে এটার উত্তর। এরপর তৃতীয় যে কোয়েশ্চেনটা সেটা হলো স্থির অবস্থায় থাকা 10 কেজি ভরের একটা বস্তুর উপর 10 নিউটন বল কাজ করেছে, তার 10 সেকেন্ড পরে 20 নিউটন বল বিপরীত দিকে 5 সেকেন্ড কাজ করেছে, বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এটার ক্ষেত্রেও আগের মতোই আমরা কাজ করব। প্রথম 10 সেকেন্ডে ক্রিয়াশীল যেই ত্বরণ সেটা হলো F/m, এটারে আমরা 1 ধরে নিব, তাই F1/m লিখব। তাহলে 10/10, কারণ এই যে 10 কেজি ভর আবার 10 কেজি 10 নিউটন বল, এই কারণে 10/10 হবে, তাহলে হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 সেকেন্ড পরে ব্যাকটা যেটা সেটা হবে ভি সমান ইউ প্লাস এটি, ইউ এর মান স্থির অবস্থায় দেখে আমরা ইউ বাদ দিয়ে দিচ্ছি 0। এরপর এটি হবে 1 × 10, তাহলে হবে 10 মিটার পার সেকেন্ড, এটা হবে ব্যাক। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আগের মতো হবে S = ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এর মান এবার আমরা বসাই 1, যেটা পাইছি আমরা এখানে, টি এর মান বসাবো 10 স্কোয়ার, কারণ এই যে টি এর উপরে স্কোয়ার ছিল, আর 10 সেকেন্ডের জন্য টি এর মধ্যে 10 বসাইছি, তাহলে এবার হবে 10 একে 10 স্কোয়ারে হবে 100, 100 একে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে হবে 50। এরপর দ্বিতীয় ক্ষেত্রে 20 নিউটন বলের দরুন ত্বরণ যেটা হবে সেটা হবে F2/m,
এখানে কিন্তু এফ এর মানটা মাইনাস হবে, কারণ কি বলছে যে পরে 20 নিউটন বল বিপরীত দিকে কাজ করছে, যখনই বিপরীত কথাটা বলবে তখনই আমরা মাইনাস নিয়ে আসব। তাহলে -20কে এবার আমরা 10 কেজি দিয়ে ভাগ করলাম, তাহলে হবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার শেষ 5 সেকেন্ডে বস্তুর উপর ক্রিয়াশীল যেই নিট ত্বরণ অর্থাৎ প্রাপ্ত ত্বরণ সেটা হবে হলো a সমান a2 প্লাস a1। a2 তো আমরা এটা বের করলাম, আর a1 পাইছিলাম এইটা। তাহলে এটা থেকে যদি আগেরটা বিয়োগ দেই কত হবে দেখো, এই যে -2 প্লাস 1 হবে, অর্থাৎ 2 থেকে 1 চলে গিয়ে হবে মাইনাসের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে শেষ 5 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্বটা সেটা হবে s2 সমান, এটা হওয়ার কথা ছিল ut প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু আমরা এখানে ব্যাগটা শেষ ব্যাগ এখানে পেয়ে গেছি যে 10 মিটার পার সেকেন্ড, তার মানে এইটাকে আমরা এখন আদি ব্যাগ ধরে নিব। তাহলে এখানে হবে vt2 প্লাস হাফ at2 স্কোয়ার। এবার আমরা v এর মান 10 বসাই দিলাম উপরের এখান থেকে এই ব্যাগটা। এরপর টি এর মান 5, এই যে 5 সেকেন্ডের এটা, এর মান কিন্তু আমরা পাইছি এখানে -1, এই যে। এরপর 5 স্কোয়ার হলো, এই যে টি এর মান 5। এরপর এটাকে স্কোয়ার করলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে হবে 37.5 মিটার। তাহলে বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্বটা হবে 50 আর 37.5, এই দুইটাকে আমরা এখন যোগ করব, যা হবে তাই 87.5। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, একটি নৌকা থেকে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে তীরে লাফ দিয়েছ। তোমার ভর যদি 50 কেজি হয় তাহলে নৌকার ভর 100 কেজি হলে নৌকাটি কোন দিকে কত বেগে যাবে? তো এখানে কিন্তু নৌকার আদি বেগ আমাদেরকে দিয়ে দিছে, এটাকে আমরা বড় হাতের ইউ দিয়ে লিখব 0 মিটার পার সেকেন্ড। যেহেতু নৌকাটা তীরে ছিল, তীরে মানে এখানে আদি বেগ 0 থাকবে, অর্থাৎ এটা তো আর চলতেছে না। এখন আমি ওইখান থেকে লাফ দিয়ে তীরে নামবো, তো এক্ষেত্রে আমরা ইউ এর মানটা 0 ধরে নিলাম, নৌকাটাকে বড় হাতের ইউ দিলাম। এবার আমার আদি বেগও ধরে নিব ইউ সমান 0, এটা হলো 0, ইউটা হলো ছোট হাতের, এটা আমার বেগ। আমার শেষ বেগ যেটা সেটা হবে কত, 10 মিটার পার সেকেন্ড, কারণ এই বেগে আমি লাফ দিছি। এরপর নৌকার শেষ বেগ যেটা, এটাকে আমরা বড় হাতের ভি দিয়ে ধরে নিব, এবং এটা আমরা এখন বার করব, কারণ আমাদেরকে এইটাই কিন্তু বের করতে বলা হয়েছে। আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রানুসারে এম ইউ, অর্থাৎ এটা নৌকাটার ক্ষেত্রে, আবার এম ইউ এটা হলো আমার ক্ষেত্রে, এটা সমান হবে এম বি আমার ক্ষেত্রে প্লাস হলো এম বি নৌকার ক্ষেত্রে। এখানে ভি উঠছে ভুলবশত, এখানে তোমরা ইউ দিয়ে নিবে। এখানে দুইটার জন্য 0 হবে, কারণ কি, কারণ আমাদের নৌকারও কিন্তু আদিবেগ 0, আবার আমার আদিবেগও কিন্তু 0, তাই এম এর সাথে গুণ করলে এটা 0 হয়ে যাবে। এরপর এম এর মান এখানে দেখো 50। এরপর এখানে যে ভি এর মান আমার ক্ষেত্রে, আমার ভর হলো 50 কেজি এবং আমার ব্যাগটা হলো 10 মিটার পার সেকেন্ড, তাই এখানে গুণ করলাম। আর নৌকার ক্ষেত্রে ভর হলো 100 কেজি, এখানে লিখলাম, এবং ভি কিন্তু আমরা এখন বের করব। এবার দেখো এই যে 50 আর 10, এই দুইটা এই পাশে কিন্তু প্লাস আকারে আছে এটার সাথে, তাইলে ওই পাশে নিয়ে আমরা এই যে মাইনাস করে দিব, এবং এখানে 100টা ভি এর সাথে গুণ আকারে আছে, এটা আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দিব। তাহলে 50 10 হবে কত, 500। এবার 100 দিয়ে ভাগ করি, তাহলে হবে 5, সামনে ছিল মাইনাস তাই মাইনাস হবে, তাহলে হবে -5 মিটার পার সেকেন্ড। এখানে ঋণাত্মক চিহ্ন নৌকার ব্যাগ আমার ব্যাগের বিপরীত দিকে নির্দেশ করছে, অতএব নৌকাটি আমি যেদিকে লাফ দিয়েছি তার বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড ব্যাগে যাবে। যেহেতু আমি নৌকা থেকে তীরের দিকে লাফ দিছি, তাই নৌকাটা কিন্তু তীর থেকে নদীর দিকে অন্যদিকে চলে যাবে। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, মেঝেতে রাখা একটি কাঠের টুকরোর ঘর্ষণ সহগ যদি এই যে এইটা হয় মিউ সমান, এর মান হয় 0.01, কাঠের ভর 10 কেজি হলে সেটাকে নাড়াতে কত বল প্রয়োগ করতে হবে? আর কাঠের উপর যদি 100 কেজি বরের একটা পাথর রাইখা এরপরে যদি এটাকে প্রয়োগ করা হয়, একটা কত বল প্রয়োগ করলে এটা নাড়ানো সম্ভব হবে? মেঝে ঘর্ষণহীন হলে কি হতো? এটার জন্য আমরা লিখব প্রথমে, এখানে ঘর্ষণ যে সহগটা দেওয়া আছে এটা হলো এই যে এটা 0.01। এরপর কাঠের যে ভরটা সেটা দেওয়া আছে হলো 10 কেজি। এরপর পাথর সহ কাঠের যে ভরটা সেটা হলো বড় হাতের এম দিয়ে এই যে 100 সাথে এবার আমরা 10 যোগ করব, কারণ এটা হলো কাঠের, এটা হলো পাথরের, এই দুইটা যোগ করলে হবে 110 কেজি। এবার কাঠের যে ওজনটা সেটা আমরা বের করব ডব্লিউ সমান এমজি দিয়ে। আমরা জানি কোনো কিছুর ওজন এমজি দিয়ে বের করা যায়। এম এর মান হলো 10, কাঠেরটা 10 কেজি। এরপর এই জি এর মান আমরা জানি 9.8 অভিকর্ষ ত্বরণের মান। এবার এই দুইটা গুণ করব 98 নিউটন হবে। কাঠের টুকরাটির উপর যদি আমরা মেঝের উলম্ব প্রতিক্রিয়াটা নেই
তাহলে সেটা হবে এইটাই। কাঠের টুকরার উপর মেজের উলম্ব প্রতিক্রিয়াটাই হলো এই কাঠের ওজন এটা। তাহলে হবে 98 নিউটনই। তাহলে এবার কাঠের টুকরাটি নাড়াতে প্রয়োজনীয় বল হবে টুকরাটির উপর মেজের ঘর্ষণ বল, অর্থাৎ মিউ আর। অর্থাৎ এখানে আমরা যে মানটা 0.01 পাইছি, যেটা দেওয়া আছে আমাদেরকে ঘর্ষণ সহগ, ওইটা গুণ এই যে উলম্ব প্রতিক্রিয়া বল, মেজের উপর যে কাঠের উলম্ব প্রতিক্রিয়া বল সেইটা। তাহলে এই দুইটা গুণ করার পর হবে 0.98 নিউটন। এরপর অনুরূপভাবে পাথর সহ টুকরাটি নাড়াতে প্রয়োজনীয় বল হবে আবার মিউ আর। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আর এর জন্য এই বড় হাতের এমজি লিখবো। বড় হাতের এমজি কেন? কারণ এখানে এমজি দিয়ে যে ডব্লিউর মানটা বার করছি ওইখানে কিন্তু কাঠের বার করছি, আর এইখানে পাথর সহ কাঠের যেটা সেটা হলো 110। এই কারণে এই যে 110 এখানে আমরা বসাবো এই বড় হাতের এম এর জন্য। এরপর জি এর মান 9.8 বসিয়ে মিউ এর মান 0.01 বসিয়ে গুণ করব, তাহলে 10.78 নিউটন হবে। তাইলে শুধু টুকরাটি নাড়াতে 0.98 নিউটন বল এবং পাথর সহ টুকরাটি নাড়াতে 10.78 নিউটন বল লাগবে। আর যদি ঘর্ষণ না থাকলে যে কোনো বল প্রয়োগেই শুধু কাঠের টুকরাটি এবং পাথর সহ টুকরাটি নড়তো, যেহেতু কোনো ঘর্ষণ থাকতো না। তাই এটাকে যে কেউ একটা ছোট্ট বাচ্চা যদি ধাক্কা দিত তবুও এটা ওইখান থেকে নড়ে যেত। এরপর এখানে দেখো বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরটা আমরা দেখে নিই। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কি বলে? এর অ্যান্সারটা হলো গ নাম্বারটা, এটাকে বলা হলো জড়তা। এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সেটা হলো বলের মাত্রা কোনটি? এর অ্যান্সারটা হবে হলো এই যে ML T−2, ক নাম্বারটা। এখানে আমরা কিন্তু তোমাদের ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর 3 নাম্বারটা হলো ভরবেগের একক কোনটি? এটা হবে খ কেজি মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু আমরা ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি। এরপর 4 নাম্বার হলো 5 কেজি ভরের একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ হবে, এর অ্যান্সার হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর 5 নাম্বার কোয়েশ্চেনটা হলো 10 কেজি ভরের কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে এর ভরবেগ হবে, এর অ্যান্সার হলো 100 কেজি মিটার পার সেকেন্ড। কারণ আমরা জানি হলো ভরবেগের সূত্র সমান হলো এম ভি। তো এম এর মান হলো এই যে 10, আবার ভি এর মান হলো 10, তাহলে 10 গুণ 10 হবে 100 কেজি মিটার পার সেকেন্ড। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের 97 পৃষ্ঠার মধ্যে যেই দুইটা সৃজনশীল দেওয়া আছে ওই দুইটা সৃজনশীলের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আইরিন কমেন্ট করেছে, থ্যাঙ্কস আ লট স্যার, ওয়েলকাম আইরিন। প্রথমটা হলো ফারুক 10 কেজি ভরের একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সমবলে টেনে নিল। বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান হলো 1.5 নিউটন। বক্সটিকে টেনে নেওয়ায় এর ত্বরণ হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর বক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো। কয়ের কোয়েশ্চেনটা হলো সাম্য বল কাকে বলে? এর অ্যান্সারটা হবে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে, তবে ওই বলগুলোকে সাম্য বল বলে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? এর অ্যান্সারটা হবে আপাত দৃষ্টিতে কোনো বস্তুর তলকে মসৃণ মনে হলেও প্রকৃতপক্ষে এর উপর উঁচু নিচু অনেক খাঁজ থাকে। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয় তখন উভয় বস্তুর স্পর্শতলে এই খাঁজগুলো একটির ভিতর আরেকটি ঢুকে যায়, অর্থাৎ খাঁজগুলো পরস্পর আটকে যায়। এ উঁচু নিচু খাঁজ যত বেশি হবে এবং গভীর হবে, অর্থাৎ তল যত অমসৃণ হবে, একটির ভিতর দিয়ে অপরটি তত বেশি ঢুকে যাবে বা আটকে যাবে। এই ঢুকে যাওয়া বা আটকে যাওয়ার কারণে বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে ঘর্ষণ বল উৎপন্ন হয়। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এর অ্যান্সারে আমরা প্রথমে লিখব উদ্দীপক হতে পাই বাক্সের ভর এম সমান 10 কেজি, যেটা এখানে দেয়া আছে। এরপর বাক্স ও মেঝের ঘর্ষণ বল এফ কে সমান হলো 1.5 নিউটন, অর্থাৎ এইটা। এরপর
বাক্সটির ত্বরণ হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে এইটা। এরপর ধরি প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বল হলো পি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে পি বল এটার উপর দেয়া হয়েছে। আমরা জানি হলো কার্যকর বল এফ সমান হলো পি মাইনাস এফকে, অর্থাৎ প্রযুক্ত বল বিয়োগ হলো বাক্স ও মেজের ঘর্ষণ বল। এটা কিন্তু তোমাদের কোনো সূত্রের মধ্যে নাই, এই সূত্রটা আমরা আলাদাভাবে দিয়েছি। এই সূত্রটা কিন্তু কাজে লাগবে তোমাদের এই জাতীয় অঙ্কগুলো সলভ করতে। জেনে নাও, এটা নিচে দেওয়া আছে। কার্যকর বল সমান হলো প্রযুক্ত বল বিয়োগ হলো ঘর্ষণ বল। এই সূত্রটি পাঠ্য বইয়ে উল্লেখ নেই, তবে সৃজনশীল প্রশ্নের ধরন অনুযায়ী এই সূত্রটি ব্যবহার করে উত্তর করতে হবে, তাই শিক্ষার্থীদের এই সূত্রটি জেনে রাখা আবশ্যক। এটা তোমরা জেনে রাখো। এফ সমান হলো পি মাইনাস এফকে, অর্থাৎ এই যে বল, কার্যকর যে বলটা সেটা হবে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল যেটা সেটা বিয়োগ। তাহলে এফ এর মান আমরা জানি হলো এম এ সূত্র থেকে, তাহলে এম এ লিখে দিলাম। তাহলে ওই পাশে হবে পি মাইনাস এফকে। এইবার এই যে মাইনাস এফকে আছে ওইটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে পি সমান হবে এম এ প্লাস এফকে, কারণ আমরা তো বাইর করব হলো শুধু প্রযুক্ত বল, যেহেতু আমাদেরকে এখানে বলছে যে প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, তাই শুধু আমরা প্রযুক্ত বলটাই বের করব, তাই সব আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম। এবার এম এর মান এখানে বসাবো 10, এর মান বসাবো 0.8, আর এফকে এর মান যেটা ছিল 1.5 বসানোর পর গুণ এবং যোগ করার পর হবে 9.5 নিউটন। সুতরাং প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান 9.5 নিউটন। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এর অ্যান্সারটা চলো আমরা দেখে নিই। ঘর্ষণযুক্ত মেঝেতে বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বল কাজ করে। এই ঘর্ষণ বল গতির বিরুদ্ধে কাজ করায় বস্তুর ত্বরণের পরিমাণ কম হয়, কিন্তু ঘর্ষণবিহীন মেঝেতে বাক্স ও মেঝের মাঝে কোনো বাধার সৃষ্টি হয় না, ফলে বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বল কাজ করে না। এই ঘর্ষণ বল কাজ না করায় প্রযুক্ত বলের কারণে ঘর্ষণযুক্ত মেঝের চেয়ে ত্বরণের পরিমাণ বেশি, অর্থাৎ ত্বরণ বৃদ্ধি পাবে। নিচে গাণিতিকভাবে ব্যাখ্যা করা হলো। এটার আমরা একটা গাণিতিক ব্যাখ্যা এখন দিব। উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি। বস্তুর ভর হলো এম সমান 10 কেজি এবং গণং থেকে আমরা পাই যে প্রযুক্ত যে বলটা সেটার মান হলো 9.5 নিউটন। এবার ঘর্ষণবিহীন মেঝেতে বাক্সের ত্বরণটা আমরা নির্ণয় করব, আর ঘর্ষণ সহ যেটা সেটা তো আমাদেরকে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দেয়াই আছে। তো এবার আমরা শুধু ঘর্ষণবিহীন মেঝেতে যেটা সেটা বের করব। তো আমরা জানি এফ সমান হলো এম এ। এবার এটা এই পাশে রেখে এমটাকে ওই পাশে পাঠাই দিব, তাহলে এই পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এফ এর মান ছিল 9.5, এইটা বসাবো। নিচে এম এর মান 10 কেজি, এইটা বসাবো। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 0.95 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের পরিমাণ হলো এইটা 0.95, আবার ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের পরিমাণ হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা যেটা দেওয়া ছিল। তাহলে অতএব আমরা লিখতে পারি ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ 0.95 মিটার পার সেকেন্ড স্কোয়ার গ্রেটার দেন ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা থেকে এটা বড়, অর্থাৎ ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের পরিমাণটা বৃদ্ধি পাবে। এরপর দেখো দ্বিতীয় কোয়েশ্চেন আমরা চলে যাই। এখানে বলছে সরলরৈখিক পথে গতিশীল 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অপর আরেকটি বস্তুকে আঘাত করে। দ্বিতীয় বস্তুটির ভরবেগ 4 কেজি পার মিটার সেকেন্ড পরিমাণ পরিবর্তন করে। এই সংঘর্ষের পর উভয় বস্তুর ভর অপরিবর্তিত থাকে। কয়ের কোয়েশ্চেন, পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক? অ্যান্সার, পদার্থের ভর জড়তার পরিমাপক। খ, প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কি বোঝো? অ্যান্সার, প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে বোঝায় প্রযুক্ত বল এবং এর দরুন অর্জিত ভরবেগের পরিবর্তনের অনুপাত সর্বদা সমান, অর্থাৎ F1, F2, F3 এবং F4 বল প্রয়োগে যদি ভরবেগের পরিবর্তন যথাক্রমে P1, ডেল P1, ডেল P2 এবং ডেল P3 এবং ডেল P4 হয়, তবে F1 বাই ডেল P1, F2 বাই ডেল P2 ইকুয়াল F3 বাই ডেল P3 ইকুয়াল F4 বাই ডেল P4 হয়, তবে F1 বাই P1 ডেল
F2/P2, F3/P3 এবং F4/P4 ডেল হবে ধ্রুবক একটা মান। এরপর গ নম্বর কোয়েশ্চেনটা হলো প্রথম বস্তুর শেষ বেগ কত হবে। এর অ্যান্সারে আমরা লিখব, এখানে যেটা দেওয়া আছে আগে সেই মানগুলো লিখে নেই। ভর হলো 5 কেজি দেওয়া আছে, বেগ দেওয়া আছে আদি বেগ u1 সমান হলো 5 মিটার পার সেকেন্ড, এই যে এটা। এরপর ভরবেগ দেওয়া আছে p2 সমান হলো 4 কেজি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ডেল p2 দিয়ে লিখব। ডেল দেওয়ার কারণ হলো পরিবর্তিত যেই মানটা সেটাকে ডেল দিয়ে লিখতে হয়, এটাকে বলা হয় ডেল। এখানে কিন্তু আমাদেরকে 4 কেজি মিটার পার সেকেন্ড দেওয়া আছে দ্বিতীয় বস্তুটির ভরবেগ, এটা পরিবর্তন হয়ে যেটা হয়েছিল। এরপর এখানে আমরা লিখব ডেল p1 সমান মাইনাস ডেল p2, অর্থাৎ প্রথম যেই ডেলটা আছে ভরবেগটা আছে সেটা থেকে পরিবর্তিত হইয়া যেহেতু দ্বিতীয়টা হয়েছে, এই কারণে ওইটা হবে মাইনাস ডেল p2। এখানে কিন্তু আরও একটা কথা আছে যে এই ব্যাগে অপর আরেকটি বস্তুকে আঘাত করে দ্বিতীয় বস্তুটির ভরবেগ এত কেজি মিটার পার সেকেন্ড পরিমাণ পরিবর্তন করে, যেহেতু এইটা অন্য আরেকটাকে আঘাত করার মাধ্যমে হয়েছে, এই কারণে এটাকে আমরা মাইনাস দিয়ে লিখব। এটা হবে বিপরীত দিকে, এই জন্য এটা মাইনাস। বা এই যে এটার মান হলো mv মাইনাস mu, কারণ আমরা জানি ভরবেগের ক্ষেত্রে কিন্তু শেষেরটা বিয়োগ আগেরটা লিখতে হয়, তাহলে mv মাইনাস mu হবে। এরপর ওই পাশেরটা ওই পাশে এরকমই থাকবে। এইবার এখানে যদি আমরা m কমন নেই তাহলে v1 মাইনাস u1 হয়, তাহলে এইখান থেকে আবার mটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ওই পাশে গিয়ে গুণ, এই পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এইবার এই যে v1 শুধু এটা রেখে আমরা u1টা ওই পাশে পাঠাই দিব, তাহলে এখানে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস। এবার পি এর মান এম এর মান আমরা বসাই দিলাম, পি এর মান হলো 4, এরপর এই যে এম এর মান হলো 5, এরপর এই ইউ এর মান হলো 5। এবার এই দুটাকে যোগ এবং ভাগ করি তাহলে হবে 4.2 মিটার পার সেকেন্ড, তাহলে প্রথম বস্তুটার শেষ বেগটা হবে 4.2 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের গয়ের উত্তর। এরপর ঘ নং কোয়েশ্চনে বলছে যখন ভরবেগের কোনো পরিবর্তন হয় না তখন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় বস্তুটি সম্পর্কে মন্তব্য করো। এবার লিখব আমরা এখানে দ্বিতীয় বস্তুটির ভর m2, আদিবেগ u2 এবং শেষ বেগ v2 হলে এটা আমরা ধরে নিলাম যদি এরকম হয়, যখন ভরবেগের পরিবর্তন হয় না তখন ডেল p2 সমান হবে 0। দেখো এখানে কিন্তু ভরবেগের পরিবর্তন হয়েছিল 4 কেজি মিটার পার সেকেন্ড, যদি এখন ভরবেগের পরিবর্তনই না হয় তাহলে এটা হবে 0। এইবার এইটার সূত্র আমরা জানি হলো mv মাইনাস mu, তাহলে m যদি কমন নেই তাহলে হবে এখানে v মাইনাস u, যেহেতু এটা দ্বিতীয়টার ক্ষেত্রে তাই আমরা সব ক্ষেত্রে 2 দিতে থাকবো, 2 দিলাম, ইকুয়াল হবে 0। এবার এই mটা এই পাশে গুণ আকারে ওই পাশে নিয়ে আমরা ভাগ করব, তাহলে 0কে যদি m2 দিয়ে ভাগ করো 0ই হবে, 0 হলো। এরপর এই যে v2 মাইনাস u2 এটা লিখলাম যেটা ছিল শুধু এইখানে, এবার u2টা ওই পাশে নিয়ে যাব, এখানে মাইনাস এখানে গিয়ে হয়ে গেল প্লাস, তাহলে v2 সমান u2 হলো। অর্থাৎ যখন দ্বিতীয় বস্তুটির ভরবেগের কোনো পরিবর্তন হয় না তখন সেটি তার ব্যাগ অক্ষুণ্ণ রেখে অবিরাম চলতে থাকবে, অর্থাৎ এটা এরকমভাবে চলতেই থাকবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টা আছে, চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, ওইটার অনুশীলনের সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।